স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুজিব। নির্দলীয় সরকার পুনর্বহালে দৃশ্যত সরকারকে আরও সময় দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একটি ফলাফলশূন্য আলটিমেটামের পর 18 দলের সমাবেশ থেকে কঠোর কর্মসূচির ঘোষণা আসার আশঙ্কা থাকলেও তেমন কিছু না হয় স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। তবে রাজনীতি যে তার দিশা ফিরে পায়নি সেটি নিশ্চিত করেই বলা যায়। একগুমের ভিত্তি থেকে এখনো সরে আসতে পারেনি প্রধান দলগুলো। খালেদা জিয়া আপাতত নমনীয় কর্মসূচি দিলেও ঈদের পরে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে রেখেছেন। আর আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সাফ জানিয়ে দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। এই পরিস্থিতিতে আজকের বাংলাদেশে খুঁজব কিছু প্রশ্নের উত্তর। আলটিমেটাম শেষে গণসমাবেশ থেকে কি পেল 18 দলীয় জোট? রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের দুর্ভোগের দিন শেষ হবে কবে? সংলাপের রাজনীতির প্রতি কেন আস্থা হারাচ্ছে রাজনৈতিক দলগুলো? রাজনীতিকে পথে ফেরানোর পথ কি? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশ আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, একেবিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 1623 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv এই ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিপিএর সভাপতি জনাব ইকবাল সোবহান চৌধুরী, আছেন দৈনিক আমাদের সময় সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান এবং রাজনীতিবিদ জনাব মাহমুদুর রহমান মান্না। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো আমাদের চট্টগ্রামের আবাসিক প্রধান জনাব মামুন আব্দুল্লাহ, রাজশাহী প্রধান জনাব হাসান হাবিব অপু এবং খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের সাথে। স্বাগত আপনাদেরও। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আমি যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজ আওয়ামী লীগের সংসদীয় দলের এক বৈঠকে দলকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা যেরকম ব্রিফে জেনেছি আর কি, বৈঠকে 170টি আসন ধরে রাখতে আশাবাদী দেখা গেছে আওয়ামী লীগ। তথ্য এসেছে যে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছে যে 170টি আসন নিশ্চিত আওয়ামী লীগের। তাহলে কি আওয়ামী লীগ এখন রিয়েলাইজ করছে যে 2008 সালের পর থেকে তাদের আসন সংখ্যা একটু কমে গিয়েছে, নাকি এটা কিসের ইঙ্গিত বহন করে এই 170টির আলোচনাটি? সাধারণ নিয়মে আমাদের দেশে যখন সরকারে কেউ আসে, সরকারের আসলে পরে মানুষের যে প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন কারণের জন্য, রাজনৈতিক অস্থিরতা বলুন, দেশের সরকারের কিছু কিছু সময়ে পারফরমেন্সের ঘাটতি বলুন, অথবা আমাদের দেশের সম্পদের সীমাবদ্ধতা বলুন, দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি, অপ্রত্যাশিত কিছু কিছু পরিস্থিতি, সব কিছু মিলিয়েই কিন্তু সরকার অনেক সময় যেটুকু প্রত্যাশা মানুষের মনে সৃষ্টি করে থাকে নির্বাচনের সময়, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে সরকারের থাকাকালীন অবস্থায় অনেক সময় সেগুলো পূরণ করা সম্ভব হয় না। এবং যখনই পূরণ করা সম্ভব হয় না, তখনই মানুষের যে জনগণের যে প্রত্যাশার যে ঘাটতিটি আসে, সেই ঘাটতির কারণের জন্য কিন্তু জনগণের যে সমর্থন নির্বাচনের সময় থাকে, সেই সমর্থন সরকারে আসার পরে অনেক সময় সেটা কিছুটা হলেও কমে যাওয়ার একটা আশঙ্কা দেখা দেয়। এখন আপনি যেটি বলছেন যে তারা ধারণা করছেন যে আগামী নির্বাচনে 170টি, তারপরে আমি মনে করব এই পুরোটাই কিন্তু নির্ভর করবে এই 1-1.5 বছর যে সরকার এখনো আছে, তারা কিভাবে তাদের সরকারের বিভিন্ন যে কর্মসূচি, যে নির্বাচনী ইশতেহার এবং সরকারের যে পারফরমেন্স, তার উপরে কিন্তু এর বাড়া অথবা এর কমা দুটোই কিন্তু এই কর্মকাণ্ডের উপরে নির্ভর করবে। অর্থাৎ আমরা যদি মনে করি যে নির্বাচনের যারা নিয়ামক শক্তি, তারা হলেন জনগণ, এবং জনগণ যদি আস্থা রাখতে পারে তাহলে সমর্থন বাড়বে। আর যদি জনগণ যদি কোনো কারণের জন্যে তাদের আস্থা যদি অর্জন করতে সমর্থ না হয়, তাহলে সেখানে দেখা যাবে যে প্রত্যাশিত যে রেজাল্ট, মানে ফলাফল, সেটি হয়তো ধারণা করা হলেও সেটা হয়তো প্রত্যাশিত রেজাল্ট নাও আসতে পারে। তবে আমি মনে করি যে এই আগামী যে বছরটি আছে, এই বছরটি কিন্তু সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই বছরের মধ্যে তাদের যে প্রত্যাশা জনগণ করছে, সেটি কিছু কিছু ক্ষেত্রে তারা পূরণ করতে হয়তো এখনো পারেননি মনে করছেন, সেগুলো যদি সরকার করতে পারে তাহলে এই সমর্থনের বিষয়টি। আপনি কি মনে করছেন যে অল্প কিছু প্রত্যাশা পূরণ ছাড়া আওয়ামী লীগ আসলে ঠিক পথে আছে, বা 3.5 বছরে আওয়ামী লীগের যে জনগণের আমি ব্যর্থতাই বলি,
যদি আমি বলি যে আওয়ামী লীগের জনগণের প্রত্যাশা পূরণ অনেকখানি ব্যর্থতা, এই এক বছরের সফলতা দিয়ে সেটি পূরণ হয়ে যাবে? জনগণের প্রত্যাশা কিন্তু খুব স্বল্প। জনগণ কিন্তু সাধারণভাবে তারা কি চায়, তারা দ্রব্যমূল্য একটি সহনীয় অবস্থায় থাকবে, বিদ্যুৎ পাবে, কিছুটা আইন শৃঙ্খলার উন্নতি হবে, দেশের মানুষের কিছু কল্যাণ হবে, জন যেটি বলে কর্মসংস্থানের সৃষ্টি হবে, জনকল্যাণমুখী কিছু কর্মকাণ্ড হবে, রাস্তাঘাট কিছু ভালো হবে। এগুলি কিন্তু জনগণের প্রত্যাশা। এই এক বছরের মধ্যে এগুলি হবে বলে আপনি মনে করছেন? এটা নির্ভর করবে, পুরোপুরি না হতে পারলেও যদি জনগণ কিন্তু অনেকটা দেখতে চায় যে আপনি কতটুকু করতে চাচ্ছেন। অর্থাৎ আপনি পুরোপুরি যদি নাও করতে পারেন, অন্তত সেটি করার যে মানসিকতা বা করার যে একটা সদিচ্ছা, সেটা যদি জনগণের কাছে তুলে ধরতে পারেন। আমরা এই সদিচ্ছাটাকে এখন দেখছি কিছু কিছু জায়গাতে আছে, আবার কিছু কিছু জায়গাতে এখনো সেই সংকটটি কিন্তু আছে। এবং সেই জন্যই আমি বলেছি যে এই বছরটি, অর্থাৎ এই শেষ বছরটি, এবং সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই যেটি আপনি বললেন যে প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তুতির জন্য তার দলকে সুসংগঠিত করার জন্য কথা বলেছেন। অর্থাৎ সরকারি দল সরকারের থেকেই কিন্তু আজকে নির্বাচনের যে প্রস্তুতি তারা নেওয়ার চেষ্টা করছেন। অপরদিকে বিরোধী দলও কিন্তু তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক কর্মসূচি, সেগুলোও কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচনকে সামনে রেখেই কিন্তু তারা নির্ধারণ করার চেষ্টা করছেন। এটাই স্বাভাবিক, কারণ আমাদের যদি আপনার সংসদীয় গণতন্ত্রের কথা বলেন, 5 বছর পরে নির্বাচন যখন হবে, সেই সময় জনগণকে কে কতটুকু তার কাছে রাখতে পারবে, বিরোধী দল তার কর্মসূচির মধ্য দিয়ে জনগণকে কতটুকু কাছে টানতে পারবে, সরকারি দল তার নির্বাচনী যে ইশতেহারগুলো দিয়ে, পারফরমেন্স দিয়ে জনগণের আস্থা কতটুকু নিজের পক্ষে রাখতে পারবে, তার উপরে নির্ভর করবে কিন্তু নির্বাচনের ফলাফল। জনাব নাইমুল ইসলাম খানের কাছে জানতে চাইবো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে সরকারকে বিএনপি যে আলটিমেটাম বেঁধে দিয়েছিল তা থেকে দৃশ্যত কিছু পায়নি। খালেদা জিয়া নিজেও বলেছেন, বেগম খালেদা জিয়া নিজেও বলেছেন যে এর জন্যই আজকের মহাসমাবেশটা হয়েছে। তো এই মহাসমাবেশ থেকে একগুচ্ছ শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা এসেছে। রোজার ঈদের পরে আমরা কঠোর কর্মসূচির ইঙ্গিত পেয়েছি। রাজনৈতিক কৌশলের দিক দিয়ে বিএনপি কি ঠিক পথে আছে, নাকি বারবারই সরকারি দলের কৌশলের কাছে তাদের এক ধরনের পরাজয় ঘটছে? না, আমার কাছে এটা মনে হয় না। বরং আমার যেটা মনে হচ্ছে যে বিএনপির পরাজয় হয় না। বিএনপি কিন্তু বিশেষ করে নাগরিক মধ্যবিত্তের কাছে একটা পারসেপশন স্ট্যাবলিশ করতে পারছে যে তারা যে আমাদের সিভিল সোসাইটি বা অনেকের মধ্যে যে হরতাল বা কঠিন কর্মসূচির ব্যাপারে যে একটা নেতিবাচক মনোভাব আছে, অ্যাজ ইফ বিএনপি যার পর নাই চেষ্টা করছে টু অ্যাকোমোডেট ওই সেন্টিমেন্টটা। এটা কিন্তু বিএনপি কনভিন্স করতে পারছে। বিএনপির এই কর্মসূচিগুলি আপনি যদি দেখেন, এটা কিন্তু ধারাবাহিকতা আছে একটা। তারা কিন্তু গত 1-1.5 বছর যাবত পারত পক্ষে কনফ্রন্টেশনাল কর্মসূচি দিচ্ছিলেন না, মানে একেবারে বাধ্য না হয়ে গেলেন। দুষ্ট লোকেরা বলছে যে তারা আসলে পারে না বলে দেয় না। না, এখন এটা তো ভালো কথা। যেমন আমি গান পারি না, এটা কি আমার অক্ষমতা, না ওইটাই আমার স্ট্রেংথ? কারণ গান আমার গাওয়ার কথা না, আমি গান গাওয়ার চেষ্টা করিনি। তো এটা দলের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যকে কেউ কেউ চাইলে এটাকে একটা উইকনেস হিসেবে দেখাতে পারে, কিন্তু আমি এটাকে আলটিমেট উইকনেস দেখাতে পারছি না। এই জন্য যে ধারাবাহিকতা যদি দেখেন রাজনীতির, আমাদের বিগত 4 টার্মের মধ্যে 2 টার্ম কিন্তু বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে এবং আওয়ামী লীগও 2 টার্ম এসছে। সুতরাং আপনি বিএনপির এই কৌশল, বিএনপির এই সক্ষমতা বা বৈশিষ্ট্যকে দুর্বলতা হিসেবে দেখার কি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে? আমি সেরকম কোনো কারণ দেখি না। আরো একটা কথা বলি, যে এই যে আপনি প্রস্তাবনায় ইকবাল ভাইয়ের সঙ্গে আপনি যেটা বললেন যে কেন আওয়ামী লীগ 170 সিটের আলোচনা করছে, এটাও তো আমাদের রাজনৈতিক ধারাবাহিকতা আমরা দেখতে পারি। প্রথমে আমার একটা কনক্লুশনের মতো কথা বলি, যে আমার একটা ধারণা আগামী নির্বাচনটা কেমন হবে। যদি মোটামুটি একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে সবগুলি দল একমত হয়ে যায় এবং নির্বাচনটা হয়, ইট ইজ মোস্ট লাইকলি যে একটা মার্জিনাল উইন, মানে আমরা যেটাকে বলি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মতো হবে যে কারো পক্ষে। এটা কেন হবে আমি মনে করছি যে আপনি যদি 90 থেকে আমাদের নির্বাচনগুলি ধরেন, কি ছিল সেখানে? প্রথম নির্বাচনটা বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি এবং তৎকালীন সরকার বুঝতেই পারছিল না কে ক্ষমতায় যাবে, আসলে বিএনপি না আওয়ামী লীগ। মানে একটা সাপোর্ট নিয়ে কোন রকমে একটা সরকার গঠন করেছিল বিএনপি।
তারপরে কিন্তু আওয়ামী লীগ উইন করে আসলো সিম্পল মেজরিটির উপরে সামান্য স্ট্রেংথ নিয়ে। তারপরে বিএনপি আসলো 2/3 মেজরিটি নিয়ে। 2/3 বলতে আমরা ধরি অ্যারাউন্ড 66-70% মেজরিটি নিয়ে। তারপরে লাস্ট ইলেকশনে আওয়ামী লীগ আসলো কিন্তু 90% মেজরিটি নিয়ে। 90% 300 এর মধ্যে তাদের জোটটা 90% সিট পেয়ে গেছে। তো তার মানে এটা একটা স্যাচুরেশনে গেছে, এর উপরে আর রেজাল্ট করার কোনো স্কোপ নাই। তো এটা আবার ঘুরে আসবে বৈজ্ঞানিক নিয়মে, ঘুরে এসে আবার ওই যে মার্জিনাল উইন ভিক্টরি কোন দিকে যাবে। এটার সাথে আমার আরো একটা ধারণা, এটা বলে আমি অন্য জায়গায় যাচ্ছি, যে আমার মনে হয় এবার আমি এখানে ইকবাল ভাইয়ের সাহায্য নিব। আমি ইকবাল ভাই যেটা বলছেন যে আগামী 1 বছর ইম্পর্টেন্ট আওয়ামী লীগের জন্য, এই অর্থে যে আগামী 1 বছরে আওয়ামী লীগ যদি অন্তত টানেলের শেষ প্রান্তে আলোর মতো বেশ কিছু বিষয়ে তাদের একটা চোখে পড়ার মতো উদ্যোগগুলি দেখা যায়, তাহলে যেটা হতে পারে, এবার গত 4টা টার্ম এককভাবে আমরা কিন্তু দল বদল করেছি ক্ষমতায়। এটা কিন্তু আমাদের ডেমোক্রেসির একটা স্ট্রেংথ ছিল যে দল বদল হয়েছে। যেভাবেই হোক, নির্বাচন কলা যত মারামারি কাটাকাটি তর্ক বিতর্ক সংঘাত রাজনীতির যে নানান রকম জটিলতার মধ্য দিয়ে হোক না কেন, সরকার পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে সরকারে। এবার মানুষ চিন্তা করে দেখতে পারে ওই অভিজ্ঞতার আলোকে যে এবার কি আমরা একটা নতুন পরীক্ষা করবে কিনা মানুষ, কি সেটা যে 2 টার্ম দিয়ে দেখি। এটা একটা, কিন্তু 2 টার্ম মানে ওই 2/3 মেজরিটি ওইরকম না। এটা এমন একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে আসলেও আসতে পারে। কখন আসতে পারে? ওই যে ইকবাল ভাই যেটা বললেন, যদি মানুষ দেখে যে না আওয়ামী লীগ একটু গুছিয়ে এখন বেশ কিছু কাজ যদি আরেকটা টার্ম পায়, এটা শেষ করলে আমাদের কিছু হবে। যদি বিএনপি পাওয়ারে আসে, সম্ভবত এই প্রোগ্রামগুলি আর বাস্তবায়ন হবে না, তাতে আমরা আবার পিছিয়ে যাব। এরকম একটা সাইকোলজি আমাদের ভোটারদের মধ্যে অনেকখানি কাজ করতে পারে। আমি বলবো না সর্বাংশে কাজ করবে, অনেকখানি। এবং যার জন্য আমি বলছি যে মার্জিনালি আওয়ামী লীগ উইন করে এটা সেকেন্ড টার্মের সূচনা হতে পারে। এই সেকেন্ড টার্ম পরে যদি পরবর্তী সময় বিএনপি আসে, বিএনপিও হয়তো 2 টার্মের একটা সুযোগ পেতে পারে। এটা বলার পর আমি আবারও বলবো যে আমাদের এই যে বিএনপির রাজনীতিটা, এটা আপনার সাথে আমি একমত যে অনেকে বলে তা না। বিএনপি আসলেই বৈশিষ্ট্যগতভাবে আওয়ামী লীগের সঙ্গে এখানে ডিফারেন্ট। বিএনপির রাজনীতিবিদদের পোশাক, বিএনপির রাজনীতিবিদদের ব্যক্তিগত সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড, সমস্ত কিছুই আওয়ামী লীগের সাথে এটাকে ডিফারেন্ট করে। এই ডিফারেন্সটাই তাদেরকে ঠিক আমরা যেটাকে বলি আন্দোলনের দল, রাস্তার আন্দোলনের শক্তিশালী দল, এইটা কিন্তু বিএনপিকে ভাবা হয় না জেনারেলি। কিন্তু এটা ভাবা হয় না বলে বিএনপি আবার কখনোই আমাদের আন্দোলনের ইতিহাসে এমন কোন পর্যায়ে দেখা যায় নাই যে বিএনপি আন্দোলন বিমুখ কিংবা বিএনপিকে আন্ডারমাইন করা যায়। নাইম ভাই, এখানে আমার একটু প্রশ্ন ছিল যে আপনার প্রথম আলোচনা থেকে যে বিএনপি আপনি বলছেন যে ধারাবাহিকভাবে গত 1.5 বছরে 1 বছরে একটি সাধারণ মানুষের বা সুশীল সমাজের একটি মানসিকতা ধরতে পেরেছে, কিন্তু আমরা কিন্তু দেখেছি বিএনপি লাগাতার হরতাল দিয়েছিল। 2 সপ্তাহের ব্যবধানে 5টি হরতাল বিএনপি করেছে, এবং সরকার যদি সেই রকম সাংঘাতিক ইয়ার মধ্যে না যেত, তাহলে হয়তো সেই লাগাতার হরতাল ভাঙচুর কর্মসূচি আমরা দেখতেই পেতাম। এটা তো এখন তাদের নেতা নেত্রীরা, এইটা আমার মনে হয় না। আপনি লাগাতার হরতালের কর্মসূচি, একটা রাজনৈতিক দল, আমি দেখেন, আপনি যখন একটা হরতালের কর্মসূচি, তার একটা দলের 23 জন শীর্ষস্থানীয় নেতাকে আপনি জেলখানায় ঢুকাবেন, আর একটা ইমিডিয়েটলি হরতাল আসবে না, তাইলে এটা কোনো রাজনৈতিক দলই হবে না বাংলাদেশের সংসদে। আমি একটু আগে থেকে শুরু করতে চাই যে ইলিয়াস আলী যখন গুম হলেন তাদের নেতা, তখন উনি বলেছিলেন যে ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে ইলিয়াস আলীকে ফেরত না পাওয়া পর্যন্ত আমরা লাগাতার হরতাল দিব। তা আমরা যখন দেখলাম সরকার কঠোর একটি দমন পীড়ন কর্মসূচির মধ্যে দেখেছে, তখন তারা একটু না, আমি আপনাকে বলতে পারি, আমি অন্যান্য টকশোতে বলি, আপনি কঠোর কর্মসূচি দেন না, গভর্নমেন্টকে পরামর্শ দেন, কিছুই কঠোর করতে হবে না। আপনি দেখেন বিএনপি হরতালগুলি কন্টিনিউ করে কিনা। এটা হচ্ছে রাজনৈতিক বক্তৃতাবাজির যে কথা। ধরুন এই যে কঠোর কর্মসূচির কথা গতকালেরও জনসভায় বিএনপির নেতা নেত্রীরা বলেছেন, সেটা তারা কিন্তু আপনি খেয়াল করে দেখেন, ক্ষমতায় আওয়ামী লীগ আসার পর থেকেই কর্মসূচির কথা তো বলে আসছেই। এই কথাগুলিকে কি সিরিয়াসলি নেওয়ার, আপনি খেয়াল করে দেখেন, ক্ষমতায় আওয়ামী লীগ আসার পর থেকেই কর্মসূচির কথা তো বলে আসছেই। এই কথাগুলিকে কি সিরিয়াসলি নেওয়ার আছে? যেমন আপনি এখানে উল্লেখ করার সময় আমি দেখলাম কোথাও যে হানিফ সাহেব বলেছেন, আপনিই বলেছেন সম্ভবত, হানিফ সাহেব বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কোনো আলোচনার সুযোগ নাই। হানিফ সাহেব কিভাবে পলিটিক্যাল অথরিটি হয়ে গেলেন, যেখানে শেখ হাসিনা পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পক্ষে বলেছেন? আওয়ামী লীগ না, জোটগত ভাবে মহাজোট মিলে বলেছে
যে আলোচনার সুযোগ আছে। তো সৈয়দ আশরাফ বলবেন আলোচনার সুযোগ আছে, হানিফ আর বলবেন হানিফ নাই। সাহেব বলবেন নাই। এটাকে আমি আপাতত ধরে নিচ্ছি যে এটা কথার পলিটিক্যাল কথা। রেটরিক। জি, জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে একটি অন্য বিষয় নিয়ে কথা বলবো, যে সরকার বলছে যে মিডিয়া স্বাধীন, পাশাপাশি টক শো নিয়ে আমরা স্বয়ং প্রধানমন্ত্রীর কাছেও বিভিন্ন রকম সমালোচনা, বিভিন্ন রকম মন্তব্য শুনছি। এখন টক শো বলেন আর নিউজ বলেন, কোনো না কোনোভাবে সরকারের নেতিবাচক দিকগুলি নানাভাবে উঠে আসছে। এই পরিস্থিতিতে আপনি নিজে অনেক দিন ধরে গণমাধ্যমের সঙ্গে জড়িত, বিভিন্ন টক শোর সাথে আপনি জড়িত, তো আপনি কি মনে করেন যে মিডিয়া এই সরকারের সময় অবাধে কাজ করতে পারছে? কোনো প্রেসার কি আছে? হ্যাঁ, তুলনামূলকভাবে পারছে, সেটা বলবো আমি। তুলনামূলকভাবে পারছে বলতে আমি মানে বলছি যে ওই ধরনের সমালোচনাগুলো হচ্ছে, কিন্তু খুব যে বড় এই জন্য কোনো নিবর্তন আছে, খুব কালা কানুন আছে আটকে দিচ্ছে এইরকম না। কিন্তু একেবারেই হচ্ছে না তা বলবো না। আমি নিজে একটা টক শো করতাম একটা চ্যানেলে, সে টক শো বন্ধ হয়ে গেছে, সবাই জানেন সেটা। মানে এটা এমন বড় কোনো ব্যাপার ছিল না, কিন্তু বন্ধ হয়েছে। এবং কিছু কিছু জায়গাতে টক শোর উপরে রেস্ট্রিকশন করার চেষ্টা হয়েছে, এটাও সবাই জানেন। পত্র পত্রিকা নিউজের উপরেও কোনো কোনো সময় ডিরেকশন আসছে, বাট ওভারঅল আমি বলবো যে বন্ধ করে দেওয়ার মতো কোনো প্রক্রিয়া এই সরকারের পক্ষ থেকে হয়েছে যে আমার তা মনে হয় না। সরকারের জনপ্রিয়তা নিয়ে ইকবাল ভাইও বললেন যে আগামী 1 বছরের কাজ এবং কিছু কিছু প্রত্যাশা পূরণে আপনি নিজে এটার পার্ট, সেজন্য আপনাকে এই প্রশ্নটা করা, যে ডিসিসি নির্বাচন করার একটি সুযোগ হয়েছিল, সুযোগ এসেছিল আমাদের সামনে, তো এটি আদালতের আদেশে একরকম বন্ধ আছে, কিন্তু সরকার এটি তুলে নেয়ার উদ্যোগটা ঠিকমতো নিচ্ছে কিনা, বা সরকারের ভূমিকাটাকে কিভাবে দেখছেন আপনি? আমার প্রথম কথা হলো, আমি মনে করি যে ওনারা দুইজনই যে মূল্যায়নটা দিয়েছেন, জি মূল্যায়নটার থেকে আমি একটু ভিন্নতা পোষণ করব। জি নিশ্চয়ই। গত 3.5 বছরে যতগুলো ভোট হয়েছে, একদম মানে তৃণমূল থেকে পৌর নির্বাচন পর্যন্ত, সিটি কর্পোরেশন, কিছু কিছু উপনির্বাচন যদি দেখেন, তাহলে ট্রেন্ডগুলো কিন্তু বিরোধী দল বিএনপির পক্ষে যায়। তারা জিতেছে বেশি, ভোট পেয়েছেও বেশি। এবং এরকম একটা সময় আপনি কেয়ারটেকার পদ্ধতি বদলে দিয়েছেন, তাতে আবার মানুষের মধ্যে যে খুব বেশি সাপোর্ট এসছে তা না, এর পক্ষে খুব যুক্তি দিয়ে এটা প্রতিষ্ঠিত করা যায়নি। আমি এরকম মনে করি না যেটা নিশ্চিত যে নির্বাচনে আওয়ামী লীগ জিতবে, বরঞ্চ আশঙ্কাই আমার কাছে বেশি যে যদি নির্বাচন হয় এবং সেটা যদি ফ্রি ফেয়ার হয়, মানে কোনো দলের তত্ত্বাবধানে নির্বাচন হবে, তাহলে তো সেটা অন্যরকম হলো। দলের তত্ত্বাবধানে যদি না হয়, তাহলে বিষয়টা ভিন্ন রকম হওয়ারই সম্ভাবনা বেশি। এবং এই প্রসঙ্গেই আমি বলি যে দেখুন, মানে আমি যেটা দেখতে পাচ্ছি সরকারি দলের মধ্যে, যদিও এই দলের সঙ্গে আমি যুক্ত আছি এখনো, আমি তো পদত্যাগ করিনি বা তারা আমাকে বেরও করে দেয়নি। আমি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে একজন প্রার্থী ছিলাম। যেদিন বন্ধ করে দেওয়া হলো নির্বাচনে একটা আদালতের রায়, সেদিন পর্যন্ত বিএনপি নির্বাচন করছে এটাতে এরকম কোনো কথা আসেনি, সিদ্ধান্ত আসেনি। তাদের মধ্যে স্পেকুলেশন আসছে, পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। তার মানে তখন পর্যন্ত কেবল আওয়ামী লীগ প্রার্থীরাই মাঠে, এবং সেই প্রার্থীকে গোছানো যাচ্ছে না। দক্ষিণ থেকে একজন প্রার্থীকে এসে উত্তরে দেওয়া হলো। সব কিছু থেকে মনে হচ্ছে, যেমন আমি নিজে কয়েকবার বলেছি যে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন জেতার প্রার্থী, আমাকে দল যেন সমর্থন করে, আমি দলের সমর্থন চাই। কোনো রকম কথাবার্তা শুনিনি। কিন্তু পত্রিকায় রিপোর্ট ছাপা হয়েছে, এনএসআই, ডিজেফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে অফিসিয়ালি যাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে, অফিসিয়ালি না আনঅফিসিয়ালি, মানে মূল নেতৃত্ব যাদেরকে সব সমর্থন দিয়েছে বলে জানা গেছে, তাদের জেতার সম্ভাবনা কম। উত্তরে তো এটা স্পষ্টত নাম ধরেই বলা হয়েছে যে কে জিততে পারেন, কে হেরে যেতে পারেন, এবং এই পরিপ্রেক্ষিতে দলকে এখন সিদ্ধান্ত নিতে হবে। তারপরে এখন ধরেন আমাদের দেশে আর এক সমস্যা হচ্ছে কি, আদালতের রায় এই জিনিসটা বদলে গেছে। কিন্তু খেয়াল করে দেখেন, এর চাইতে বড় সমস্যা নিয়ে কিন্তু কুমিল্লার নির্বাচন হয়েছে, নারায়ণগঞ্জে নির্বাচন হয়েছে, কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনে একটা প্রসিডিউরাল বিষয়, একটা ফর্মালিটির বিষয় পালন করা হয়নি, ঠিক মতো গ্যাজেট নোটিফিকেশন করা হয়নি, দায়িত্ব কাকে দেওয়া হয়নি, তিনি এটাকে আবার নতুন করে সাজিয়ে বলবেন, এগুলো কারণ মিলে নির্বাচনটা স্থগিত করেছে। তা থেকে এটা আমি মনে করি যে সিদ্ধান্ত নেবার মতো সঙ্গত কারণ আছে যে সরকার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করতেও ভয় পেয়েছেন। তো নেট রেজাল্ট কি দাঁড়ালো? নেট রেজাল্ট দাঁড়াচ্ছে যে সরকার খুব স্বাধীনভাবে জনমতকে এখন ভয় পাচ্ছে, মোকাবেলা করতে সাহস পাচ্ছে না। আমি মান্না ভাই যদি অব্যাহত থাকেন, আমি সত্য একটা কথা কারেকশন ক্লারিফিকেশনের জন্য বলতে চাই। আমি কিন্তু বলিনি যে আওয়ামী লীগই জিতবে, আমি বলেছি যে রেজাল্টটা হবে মার্জিনালি, যেই জেতে।
আর একটা কথা বলেছি যে ইকবাল ভাইয়ের ওই কথাটা থেকে আমার একটা মনে হয়েছে আগামী 1 বছরের যদি কোনো সিগনিফিকেন্ট একটা আলো ছটাও দেখাতে পারে এই সরকার, দেয়ার ইজ এ চান্স যে ইমপ্রেস করা যে 2 টার্ম দিলে আমরা বড় কাজ দেখাতে পারবো, এইরকম একটা জিনিস আলোচনায় আসতে পারে। বিকজ আমরা এর আগের 4টা সরকারকে দেখেছি 1 টার্ম করে থাকার কারণে অনেক কর্মকাণ্ড তারা শেষ করতে পারে না, পরবর্তী সরকার এসে কন্টিনিউ করে না। কিন্তু আমি অবশ্যই নিশ্চিত না এখনকার প্রেক্ষাপটে মার্জিনালি কে উইন করবে। না, এখানে একটি আমি দৃষ্টান্তটি আমি কেন বলতে চাই পারফরমেন্স বা ইত্যাদি। দেখুন, একসময় যোগাযোগ মন্ত্রণালয়ে পরিবর্তনের আগে যখন রাস্তাঘাটের খুব দুরবস্থা ছিল, তখন মিডিয়াগুলোতে স্বাভাবিকভাবে প্রতিদিন এই মিডিয়াগুলোতে রাস্তাঘাটের দুরবস্থা, জনগণের দুর্ভোগের কথা এগুলো কিন্তু প্রতিদিন আসতো। যখন এই যোগাযোগ মন্ত্রণালয় পরিবর্তন হয়ে যখন আরেকজন মন্ত্রীকে দেওয়া হলো, জনাব ওবায়দুল কাদেরকে, তিনি কিন্তু এমন না যে নতুন রাস্তা করেছেন বা এমন না যে সাংঘাতিকভাবে পরিবর্তন এনেছেন, কিন্তু যখন ওই মানে খানাখন্দর মানে অর্থাৎ ড্যামেজড রোডগুলোকে যখন একটু কেয়ার এবং কনসার্ন দেখাচ্ছেন, রাস্তা একটু ভালো হচ্ছে, একটু রিপেয়ার হচ্ছে, তাতে কিন্তু দেখেন মিডিয়াতে আজকে কিন্তু রাস্তাঘাটের দুরবস্থার কথা, জনগণের দুরবস্থার কথা আজকে কিন্তু নেই। এটা মিডিয়ার ব্যর্থতা বলবেন কিনা? না, আমি মিডিয়ার ব্যর্থতা বলছি না, এটা মিডিয়ার বৈশিষ্ট্য না, এটা হলো স্বাভাবিক, এটাই স্বাভাবিক, কারণ জনগণ মানে লোকটি বদলে গেল, রাস্তা বদলালো না, তাতে মিডিয়া যে কাজও কিছু মিডিয়া যে মনোযোগ নাই পেল। আমি কথাটা বলতে চেয়েছি এইভাবে যে সাধারণ জনগণ কিন্তু অল্পতে তুষ্ট, আমাদের দেশের মানুষ কিন্তু খুব অল্পতে তুষ্ট হয়। তারা যখন দেখেছে যে ময়মনসিংহ একটা কথা ময়মনসিংহ রোডে একেবারেই গাড়ি চলে না, তখন কিন্তু চিৎকার করেছে এবং মিডিয়াও সেটার বহিঃপ্রকাশ করেছে। কিন্তু যখন দেখলো যে একটু রাস্তা ভালো হয়েছে, রাস্তা গাড়ি চলে, তখন কিন্তু আমি বললাম যে ওবায়দুল কাদের সাহেব কিন্তু বিরাট একটা পরিবর্তন করেন। যে আর একটু অঙ্ক দিয়ে বুঝাই, আমাদেরকে একটা জিনিস কিন্তু স্বীকার করতে হবে, মান্না ভাই যাই বলেন, আওয়ামী লীগের একটা মিনিমাম ভোট আছে। আওয়ামী লীগ যত খারাপ পারফর্মই করুক ওই ভোটের নিচে কমবে না। বিএনপিরও কিন্তু একটা মিনিমাম ভোট আছে। সুতরাং এই স্ট্রেংথটাকে কিন্তু আমরা অস্বীকার করলে হবে না। ওই স্ট্রেংথটা শেষের 1 বছরের কি আলোক ছটা দেখালে মার্জিনালি উইন করা, খালেদ মহিউদ্দিন, আমি কিন্তু বলছি জাস্ট মার্জিনালি। মানে আপনি এখনো আশা দেখছেন? আমার কাছে আগামী 1 বছর মান্না ভাই কোনো আশা দেখছেন? আশা দেখছি না বলে না, আপনি অ্যানালিসিসের বিষয়টা হলো কি, ধরেন যেরকম বলছে যে পার্সেন্টেজ অফ ভোট আছে আওয়ামী লীগের, একটা ডেফিনেটলি আছে, ওই পার্সেন্টেজের কাছাকাছি বিএনপিরও আছে, কিন্তু তারপরেও বিএনপি এবারে এত কম সিট পেয়েছে কেন? এবং এইরকম কম সিট পাওয়ার ঘটনা আওয়ামী লীগেরও আছে, এইরকম না, এর চেয়ে কিছু বেশি, বাট ওই ধরেন যে ভোটের পার্সেন্টেজের পারমিউটেশন কম্বিনেশনের কারণে সিট কমে গেছে। মূল প্রশ্নটা হচ্ছে যে আগামী 1 বছরে যেভাবে কথাটা আসছে, আওয়ামী লীগ এরকম পারফর্ম করতে হবে যাতে মানুষ 3.5 বছর ভুলে গিয়ে 1 বছরের মূল্যায়ন করে ভোট দিয়ে তাকে আবার ক্ষমতায় পাঠায়। এটা কি মানে আমি খেলাধুলা ভালোবাসি, আমি কিছু একটু ক্রিকেট দিয়ে বলি যে 40 ওভার খেলা শেষ, এটা কি 10 ওভারে 200 রানের একটা টার্গেট? আমি মনে করি এখানে যে টার্গেটই দেন না, এটা কি 10 ওভারে 200 রানের মধ্যে এরকম অসম্ভব নাকি কাছাকাছি? মানে কোন কোন সময় ক্রিকেটে হয় এরকম, মানে হয় কি অনেক সময় আপনি ওই ক্রিকেট দিয়ে ফুটবল বোঝাতে পারেন না, ফুটবল দিয়ে হকি বোঝাতে পারেন না। আমরা একটা বিরতি দিয়ে আসি, তারপর একটু বুঝতে চেষ্টা করব যে বাকিটা কিরকম দাঁড়ায় আর কি। আমরা একটা বিরতি নিচ্ছি। কাটেনি, যদিও বা বিএনপি বলছে তারা রোজার পরেই বড় ধরনের কর্মসূচি দিবে, কিন্তু যে কোনো কিছুকে কেন্দ্র করে সরকারি এবং বিরোধী দলের মধ্যে যখনই কোনো বিরোধের সৃষ্টি হবে, সেটাকে কেন্দ্র করে আবারও বড় ধরনের কর্মসূচি বিএনপি ঘোষণা করে দিতে পারে তাৎক্ষণিকভাবে, সে আশঙ্কা মানুষের মধ্যে আছে। তবে রাজনীতিবিদ এবং রাজনীতি বিশ্লেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ইয়াহিয়া আক্তার আমাকে বলেছেন যে বিএনপি যেই খুব সুনির্দিষ্টভাবে এগুচ্ছে আন্দোলনের দিকে, ধীরে ধীরে তারা আন্দোলনকে শক্তিশালী করার জন্য মানুষের মধ্যে মানুষের ক্ষতি হয় কিংবা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে এই ধরনের কোনো কর্মসূচি না দিয়ে আস্তে আস্তে চাঙ্গা করছে আন্দোলনকে। এবং যেহেতু 2 বছর এখনো
ক্ষমতায় এখনো বিএনপির আওয়ামী লীগের সময় আছে, এই 2 বছরের মধ্যে তারা কোনো বড় ধরনের কর্মসূচি দিচ্ছে না, হয়তো শেষের দিকে কর্মসূচি দিবে যেটা সরকার পতনের আন্দোলন পর্যন্ত হতে পারে, সেটা হয়তো আরো শেষের দিকে দিবে। এখন আপাতত বিএনপি যে কর্মসূচি নিয়ে, যে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েছে, সেটা কৌশলগতভাবে খুবই ইতিবাচক দিক থেকে তিনি দেখছেন। তবে সাধারণ মানুষের বললাম যে আতঙ্ক এখনো কাটেনি, কারণ 2 বছরের মধ্যে যে কোনো সময় বিএনপি বড় ধরনের কর্মসূচি দিয়ে আবার সরকারের সাথে সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে সাধারণ মানুষ মনে করছেন। মামুন ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা রাজশাহী প্রতিনিধি আহসান হাবিব অপুর কাছে জানতে চাইবো যে আন্দোলন প্রশ্নে 18 দলীয় জোটের যে আপাত নমনীয় অবস্থান, সেটা নিয়ে আঞ্চলিক বা বিভাগীয় পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের প্রতিক্রিয়া কি? এই আসলে ঢাকার আজকে সমাবেশকে ঘিরে সারাদিনই চলেছে বিভিন্ন রকমের গুঞ্জন, কি কর্মসূচি আসছে এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছে যে শেষ পর্যন্ত কি হচ্ছে, কি হয়তো কঠোর কর্মসূচি আসবে, এটা সাধারণ মানুষের পর্যায়েও ছিল আলোচনা। শেষ পর্যন্ত বিকেলে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ যে কঠোর কোনো কর্মসূচি এখন পর্যন্ত দেয়নি। এ ব্যাপারে আমি তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলছি, তাদের মধ্যে দু রকমের কথা শোনা যায়। একটা পক্ষ আশা করছিল, একেবারে কিছু সংখ্যক নেতাকর্মী, যে হয়তো কঠোর কর্মসূচি আসছে, এইটা তারা আশা করছিল। তবে তারপরেও যে কর্মসূচিটা নমনীয় পর্যায়টাকেও বেশিরভাগ নেতাকর্মীই বলেছে যে না, তাদের জন্যও ভালো, কারণ হলো অতীতের কঠোর কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে গিয়ে বাস্তবতার প্রেক্ষিতে তাদের বক্তব্যটা এরকম যে কঠোর যে কোনো বাস্তবতার আলোকেই হোক, কঠোর কর্মসূচি হলে সাধারণ মানুষের মধ্যে একটা কষ্ট আসে, তাদের মধ্যে বিরূপ ভাব আসে এবং নেতাদের থেকে তারা বিচ্ছিন্ন হতেও পারে। এইসব কারণেই মূলত যে কর্মসূচিটা এসেছে তাতে তারা সন্তুষ্ট জানিয়েছে। আর তাছাড়া আপনাকে ধন্যবাদ। আমরা সোহেল মাহমুদের কাছে খুলনা জেলার মানে খুলনা অঞ্চলের মানুষের প্রতিক্রিয়া জানতে চাইবো যে আজকের মহাসমাবেশ পরবর্তী কর্মসূচির ঘোষণা সম্পর্কে। ধন্যবাদ খালেদ। সকাল থেকেই সমস্ত মানুষের মধ্যে একটা গুঞ্জন ছিল যে বড় ধরনের কোনো কর্মসূচি আসতে পারে, কিন্তু ঢাকাতে বিকালে যখন সমাবেশ শুরু হলো এবং সেখান থেকে যখন কর্মসূচির এই ঘোষণা আসলো, তখন মানুষের মধ্যে কিন্তু একটা স্বস্তি এসছে যে আসলে যে আতঙ্কিত হওয়ার মতো যে বিষয়টি ছিল সেটা কিন্তু এখন আর নাই। তবে স্থানীয় মানুষের মধ্যে যে কথাগুলো উচ্চারিত হয়েছে সেগুলো তারা বলেছে যে অতীতে বাংলাদেশে এই ধরনের বেশ কিছু আলটিমেটাম আসলেও কিন্তু সেই আলটিমেটামগুলো সবগুলো ছিল অর্থহীন। তো এই ধরনের অর্থহীন আলটিমেটাম পরবর্তীতে যদি কখনো আসে তাহলে সাধারণ মানুষ কিন্তু সেটা তার ভবিষ্যতে শঙ্কিত হবে না। এছাড়া এখানকার কিছু মানুষ আমাদেরকে বলেছেন যে আসলে বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কিছু নেতা এবং 18 দলীয় জোটের বেশ কিছু শীর্ষ নেতা আটক থাকার কারণে বিএনপি হয়তোবা এই ধরনের কর্মসূচি থেকে অনেকটা পিছিয়ে এসছে। খালেদ। সোহেল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমাদের একজন দর্শক, তার নাম হচ্ছে SK মাহমুদ, একটি প্রশ্ন করেছেন। আমি একটি হ্যাঁ বা না এর মধ্যে আপনাদের তিনজনকে এই প্রশ্নটি করছি যে মান্না ভাই থেকে শুরু করি। মান্না ভাই, আপনি কি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পক্ষে কিনা? এটার হ্যাঁ না জবাব হয় না। আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান কিনা? না, এটাকে আপনি অন্য নামেও ডাকতে পারেন, নির্দলীয় সরকার। আচ্ছা, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চান। নাইম ভাই, আপনি নির্দলীয় সরকার? আমার মনে হয় যে দুই পক্ষ গ্রহণ করবে যে কোনো সিস্টেমের অধীনে নির্বাচন হতে পারে। মানে বিএনপি যদি আওয়ামী লীগের অধীনে নির্বাচন চায়, যদি তারা তাদের সেই আন্ডারস্ট্যান্ডিং হয়, নাথিং ইজ ইম্পসিবল। ইকবাল ভাই, আপনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চান কিনা? প্রথম প্রশ্ন হলো নির্দলীয় বা তত্ত্বাবধায়ক, কোনোটাই আমার কাছে একটা আপেক্ষিক। প্রথম প্রশ্নটা হলো নির্বাচনটা কি হবে, এবং যে কোনো সরকারের অধীনে নির্বাচন হয় না, নির্বাচনটি কিন্তু কন্ডাক্ট করে নির্বাচন কমিশন। মান্না কতগুলো কথা বলেছে তার বক্তব্যে। এই সরকারের সময় যে নির্বাচনগুলো হলো, এটাতে একটা দলীয় সরকারের অধীনেই নির্বাচনগুলো হয়েছে। সেখানে নির্বাচনে রেজাল্টগুলো কি? রেজাল্টগুলো হলো যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া সত্ত্বেও কিন্তু সেই নির্বাচনগুলো নিয়ে কিন্তু বিরোধী দলের কোনো অভিযোগ নেই। এগুলি স্থানীয় সরকার নির্বাচন ছিল। আপনি জাতীয় নির্বাচনটি নির্দলীয় সরকারের অধীনে হোক কি চান? একই প্রশ্ন। যদি নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে এবং সাহসিকতার সাথে তারা যদি নির্বাচন স্বচ্ছভাবে করতে পারে, তাহলে সেই নির্বাচনে ফলাফল নিয়ে কিন্তু কারো কোনো জাতীয় নির্বাচন কমিশন সাহসিকতার সঙ্গে করতে পারবে? কেন পারবে না? যদি তারা যদি দলীয় সরকারের অধীনে। আমরা কি উত্তরটি ধরে নিব যে আপনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চান না? আমি নির্দলীয় না। আমার কাছে প্রশ্ন হয়েছে যে এই তত্ত্বাবধায়ক সরকার, আমার কাছে যেটা বলা হচ্ছে, ইভেন সুপ্রিম কোর্ট যেটা বলেছে দুটি টার্ম আরো তত্ত্বাবধায়ক সরকারের। আমার কাছে প্রশ্ন হলো দুটি টার্মে কি আমাদের দেশ কি আমরা সভ্য হয়ে যাব? আজকে যদি অসভ্য থাকি তাহলে 2 বছরের মধ্যে কি সভ্য হয়ে যাব? হতে পারে। আমরা তো কিছুটা সভ্য হচ্ছি না সভ্যতার পরিক্রমায়। না, আমার প্রশ্নটা হলো যে নির্বাচনকে
আমি মনে করি সবাই মিলে আজকে সরকারের এবং বিরোধী দলের একটি মাত্র উদ্দেশ্য হওয়া উচিত যে নির্বাচনটি যেন যে কোনো সরকারের অধীনে হোক। তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন যদি ধরা হয় তাহলে কিছু কিছু সময় তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই আমি মনে করি প্রশ্নসই থাকবে, সুতরাং হ্যাঁ। নির্দলীয় সরকার এটা আপনার আজকে দেখুন ভারতের দিকে তাকিয়ে দেখুন, পশ্চিমবঙ্গে যে নির্বাচনটি হলো এবং মিয়ানমারে যে নির্বাচনটি হলো জান্তার অধীনে নির্বাচন হয়েছে, কিন্তু সূচি কিন্তু এই অভিযোগ তোলেনি এবং আন্তর্জাতিক কেউ এই অভিযোগ তোলেনি যে সেই জান্তার অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই প্রশ্ন হলো যে নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য ব্যবস্থা নিতে হবে। মান্না ভাই, আপনার রেসপন্স, যে নির্দলীয় সরকারের অধীনে আপনি নির্বাচন কেন চান? না, নির্দলীয় সরকারের নির্বাচন চাই এই জন্য যে দল থাকলে এক ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা হয়। এটা আমাদের গত 3টা টার্মের সবার সম্মিলিত মত, সেইটা কোনো পরিবর্তন হয়নি। কারণ বলা হয়েছিল যে মূল দুটো দল বা যারা যারা নির্বাচন করবে তারা যদি ঐক্যমত্য না হয়, তাদের কাছে যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে সেই নির্বাচন তো হতে পারে না। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করবার মানে হচ্ছে মূল দলগুলোর কাছে যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয়। সেই অর্থেই আমি বলছি, যেহেতু তারা বলছেন তত্ত্বাবধায়ক না হোক, যে কোনো নামে ডাকা হোক, আওয়ামী লীগ বা কোনো দলীয় সরকার অধীনে নির্বাচন হলে তারা মানবেন না, যেটা আজকেও বেগম জিয়া বলেছেন। সেই কারণে আমি বলছি যে উভয় দলের কাছে সেটা গ্রহণযোগ্য ব্যাপার হতে পারে যদি সেটা দল নিরপেক্ষভাবে হয়। আমরা যে নির্বাচন কমিশনের কথা বলি, সাধারণত হয় কি, আমাদের দেশের সরকারগুলো এখন পর্যন্ত ততখানি কর্তৃত্ব রাখে, নির্বাচন কমিশন চাইলেও তারা সরকারকে উপেক্ষা করে বা সরকারকে মানে পাশ কাটিয়ে নিজেদের মতো নির্বাচন করে ফেলতে পারেন না। ওই রকম পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি, যে কারণে এই কথাটা বলতে আমি হয়। একটা কথা বলতে আমি লোভ সম্বরণ করতে পারছি না, যে আমি আজকে এই অনুষ্ঠানে বলে যাচ্ছি, আমরা যতটা আশঙ্কা করছি আগামী নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত অত ভয়ানক আশঙ্কার কিছু থাকবে না। আমাদের দুই নেত্রী এবং দুই দল দুটাই স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে এবং আমাদের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে অনেক অবদান আছে, তাদের ভুল ত্রুটি অনেক থাকা সত্ত্বেও আমি মনে করি যে শেষ পর্যন্ত একটা অ্যারেঞ্জমেন্ট হবে, যেটা মান্না ভাই বলেছেন। আসলে তত্ত্বাবধায়ক সরকার না কার অধীন এটা বড় কথা না, বড় কথা হচ্ছে মূল দুটি দল তথা সকল দলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা নির্বাচন শেষ পর্যন্ত হবে। আমরা যতটা সংঘাত আশঙ্কা করছি ততটা সংঘাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি মান্না ভাই উৎসুক হচ্ছে, মান্না ভাইকে চলে যেতে হবে, আপনি একটু শেষে একটা কথা বলি, যেটা আপনার বাইরের প্রতিনিধি বললেন বা আপনি শুরুতেও বললেন। আমি কিন্তু বিএনপি এই যে বর্তমানে কর্মসূচি যারা দিল, এটা তাদের দুর্বলতার লক্ষণ কেবল এরকম করে দেখতে চাই না। আমার কাছে মনে হয় কি, দুটো দলকেই যখন আপনি নিরপেক্ষ জায়গায় আছেন বা যখন আপনি মূল্যায়ন করার চেষ্টা করছেন, বিশ্লেষণ করছেন, তখন পরপর দুবার যারা ক্ষমতায় ছিল, এত ভোট পেয়েছে, কাউকে ছোট বড় করবার দরকার নেই। সেই অর্থে যদি দেখেন, আমার ধারণা হয় যে বিএনপির বোধহয় একটা হিসাব আছে যে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে তারা সেই নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে। অতএব তারা এমন কোনো পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে না যাতে আঘাত বেশি হয়, তারা আরো দুর্বল হয়ে পড়ে, অথবা মানুষ তাদের ভুল বোঝে। যে কারণে ধরেন এখন যে কর্মসূচি তারা দিয়েছে, এখন খুব সংঘাতপূর্ণ কর্মসূচি দিলে তারা রোজার মধ্যে তো কন্টিনিউ করতে পারতো না। অতএব তাদেরকে এই মার্ক টাইমটা করতেই হচ্ছে। সেই বিবেচনায় আমি মনে করি এটা দুর্বলতার দিকের চাইতে এরকম করে ভাবি বরঞ্চ যে একটা ইতিবাচক দিক আছে, যে তারা পরিস্থিতি বিবেচনা করছেন এবং নির্বাচনটা মাথায় রেখেও আন্দোলনের ছক কাটছে। যে জন্য আমি নাইমের সব শেষ কথার সাথে একমত হব যে কোথাও গিয়ে একটা মিলতে হবে যদি দেশ চলতে হয়। তা না হলে যা হবে সে তো সবাই জানি আমরা, সেটা নিয়ে কিন্তু আমাদের এত মূল্যায়ন করবার দরকার আমার নেই। কেন ওটা যা হওয়ার তা হয়েই যাবে। শেখ হাসিনা ওটার সঙ্গে কোনো প্রধানমন্ত্রী, আমি বিষয় বলে নেই। দিলাম এট দি কস্ট অফ হার পার্টি, উনি তেমন একটা অ্যারেঞ্জমেন্টে বিরোধী দলের সাথে এবং বিরোধী দলের নেত্রীও, আমি কিন্তু দেখছি না, আমি বিরোধী দল বিএনপির মধ্যে কোনো তাড়াহুড়া দেখছি না যে তারেক রহমানকে কালকে এনে মাঠে রাজনীতি করাবে। আমি অনেক ব্যাপারেই দেখছি কিন্তু খুব সংযত পদক্ষেপ। তো এগুলি কিন্তু আশার আলোই দেখাচ্ছে। আমাদের অ্যাপিলটা এটাই করা উচিত, দুই দলই যেন আরো বেশি সেন হন, আরো বেশি যুক্তিবাদী হন, বাস্তব পরিস্থিতিটা বোঝেন এবং সমাধানের চেষ্টা করেন। একটি জায়গাতে আমি বলতে চাই, সেটি হলো যে দেখুন, বারবার বলা হচ্ছে কঠোর কর্মসূচি। আমি তো কয়েকদিন আগে, 2-3 দিন আগে যে মিডিয়াতে কিন্তু এই কথাগুলো এসছে যে এবারের এই সমাবেশে এমন কোনো কঠোর কর্মসূচি তারা দেবে না এবং তারা সরকারকে আরো সময় দিতে দেবে। এটা কিন্তু বারবার বলা হয়েছে, মিডিয়াতে এই প্রশ্নগুলো আসছে। এবং আমি মনে করি যে আজকে আমরা একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আর আমরা একটু মান্না ভাইকে একটু বিদায় জানাই। মান্না ভাই
তার নিজের অনুষ্ঠান করতে যাবেন। মান্না ভাই, আজকের অনুষ্ঠান আসার জন্য আপনাকে অনেক জি, ধন্যবাদ। আপনাদের সবাইকে আমরা একটা ধন্যবাদ। বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরবো আমাদের দুজন অতিথির সঙ্গে আরো কথা বলবো। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে ইকবাল ভাই, আপনি বলছিলেন যে নির্দলীয় সরকার বা অধীনে নির্বাচন বা এই সব প্রসঙ্গে নির্বাচন কমিশন। না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ধরুন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তাটা কখন কেন আসলো, মাগুরা নির্বাচন, অর্থাৎ সেই মাগুরাতে যদি নিয়তটা কখন কেন আসলো, মাগুরা নির্বাচন, অর্থাৎ সেই মাগুরাতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন সেদিন অনুষ্ঠিত হতো এবং নির্বাচন কমিশনে তারা যারা ছিলেন সেদিন, জাস্টিস রৌফ সাহেব তখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আমার মনে আছে তিনি ঢাকাতে চলে আসলেন। ঢাকাতে এসে তিনি একটা প্রেস কনফারেন্স করে সেখানে বললেন যে মাগুরাতে নির্বাচনের পরিবেশ নেই, সেজন্য আমি ঢাকায় চলে এসেছি। এখন তার তো উচিত ছিল সেদিন ঢাকা আসার আগে ওই নির্বাচনটি বন্ধ করে দিয়ে আসা, এবং সেদিন যদি তিনি এই সাহসী কাজটি করতেন, অর্থাৎ সেদিনে নির্বাচনটি বন্ধ করে দিয়ে ঢাকায় যদি আসতেন, তাহলে আদৌ এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন হতো কিনা এবং আজকের আমাদের যে রাজনৈতিক অস্থিরতা তত্ত্বাবধায়ক নিয়ে তার প্রয়োজন হতো না। স্বাভাবিকভাবে আজকে দেখুন বিশ্বের কোথাও কিন্তু তত্ত্বাবধায়ক নেই। আমি কেন এই প্রশ্নটি বললাম যে আপনার মিয়ানমারে জান্তার অধীনে কিন্তু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু সূচি তার দল নিরঙ্কুশভাবে জিতেছেন। কিছুদিন আগে পশ্চিম বাংলায় নির্বাচন হয়েছে, 32 বছরের যে বাম দলের বাম ফ্রন্টের যে রাজত্ব তা খান হয়ে গেছে এবং সেখানে কিন্তু পশ্চিম বাংলায় কিন্তু না বাম ফ্রন্ট না তৃণমূল কোনো এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলেছেন। অর্থাৎ যেটি প্রশ্ন হলো যে নির্বাচন কমিশনকে কিন্তু তার ভূমিকা পালন করতে হবে, এটা ব্যক্তির উপরে অনেক কিছু নির্ভর করে। একটি শুধু নির্বাচন কমিশনকে আপনি কাগজে কলমে অনেক স্বাধীনতা দিলেন, কিন্তু সেখানে যারা কাজ করছেন তারা যদি সেই স্বাধীনতা ভোগ না করতে পারেন। একসময় আমার মনে আছে, নাইমুলের নিশ্চয়ই স্মরণ আছে, পাকিস্তানে যখন জিয়াউল হকের পরে যখন নতুন করে মিডিয়া একটু স্বাধীন হলো, সেই সময় একটা নিউজ বেরিয়েছিল, সেখানে বলা হয়েছিল পাকিস্তান মিডিয়া একটা সমস্যায় ভুগছে যে তাদের আজকে এই নতুন পাওয়া স্বাধীনতাটি তারা কিভাবে ব্যবহার করবেন। কারণ দীর্ঘদিন যে একটা মানে চাপের মধ্যে থেকে তারা যে স্বাধীনতা ভোগ করেননি, আজকে হঠাৎ করে স্বাধীনতা পাচ্ছেন, সেই স্বাধীনতাটা কিভাবে তারা ভোগ করবেন। অর্থাৎ স্বাধীনতা দিলেই যে স্বাধীনতা ভোগ করার, সেই জন্যই বলতে চাচ্ছি যে নির্বাচন কমিশনে যারা যাচ্ছেন, যারা ওথ নিচ্ছেন, তারা যদি সাহসী ভূমিকা রাখতে পারেন, তারা যদি নিরপেক্ষ ভূমিকা রাখতে পারেন, যেমন ধরুন চট্টগ্রামে নির্বাচন হয়েছে, এই আপনার ধরুন কুমিল্লাতে নির্বাচন হয়েছে, নারায়ণগঞ্জে নির্বাচন হয়েছে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, পৌরসভাগুলো নির্বাচন হয়েছে। একটি দলীয় সরকার, যে সরকারটি নিরঙ্কুশ একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেই সরকারের অধীনে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কিন্তু বিরোধী দলও কিন্তু এই নির্বাচনের যে ফলাফলের উপরে যে কারচুপি বা ফলাফলের উপরে প্রভাব, সেই অভিযোগ কিন্তু আনতে পারেননি। তাই আমার প্রশ্ন হলো যে নির্দলীয় সরকার প্রশ্ন নয়, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্ন নয়, প্রশ্নটি হলো যারা ক্ষমতায় থাকবেন অথবা যারা নির্বাচন দেবেন তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে। এবং প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে একটি তার সরকারের অধীনে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনগুলো যদি তারা প্রভাবান্বিত না করতে চান, তাহলে জাতীয় নির্বাচনে তারা প্রভাবান্বিত করার মানসিকতা তাদের মধ্যে নিশ্চয়ই আসবে না। আমরা চাই নির্বাচন কমিশন সুষ্ঠু হোক, নির্বাচন কমিশন সাহসী হোক, নির্বাচন কমিশন নিরপেক্ষ হোক এবং নির্বাচন কমিশন তার নিজের পজিশনটাকে অ্যাসার্ট করতে হবে, কেউ দিয়ে দেবে না, তাকেই প্রমাণ করতে হবে। এটা তো আপনার পায়াস উইশ, কিন্তু ঘটনা শুরু করতে হবে কোথাও। কারণ একটি জিনিস হলো কি, না, শুরুটা আওয়ামী লীগের আমলেই কেন করতে হবে?
মানে এবং এটা আওয়ামী লীগই কেন আনবে? এটা যদি খুব ভালো হইতো যে আমরা এমন একটা অবস্থায় যেতাম যখন বিরোধী দল থেকে দাবি আসতো যে আমরা এবার না, তত্ত্বাবধায়ক সরকার বাদ চাই। না, আওয়ামী লীগ তো কারণ এটাতে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা ব্যাপার থাকে তো। না, সেখানে আমি মনে করি হ্যাঁ, আওয়ামী লীগ কেন এই ঝুঁকিটা নিল? আওয়ামী লীগ ইচ্ছা করলে এই তত্ত্বাবধায়ক সরকার, যে সরকার তারা আওয়ামী লীগ আন্দোলন ঝুঁকি করেছে, নেয় না, আওয়ামী লীগ বরং ঝুঁকি নিল না। না আমি বলছি না, তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করার যে ঝুঁকিটি তারা নিয়েছেন সেটি কেন তারা করলেন? এখানে প্রশ্নটা হলো যে আপনি দেখুন, এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের 96-এ শুরু হলো, 96 থেকে শুরু হলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রথম যে তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ জাস্টিস হাবিবুর রহমান সাহেবের নেতৃত্বে, সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু কারো কোনো প্রশ্ন ছিল না। দ্বিতীয়, যখন লতিফুর রহমান সাহেব, বিচারপতি লতিফুর রহমান সাহেবের যে তত্ত্বাবধায়ক সরকার, সেখান থেকে কিন্তু প্রশ্ন শুরু হলো, নির্বাচন নিয়েও কিন্তু প্রশ্ন শুরু হলো। সর্বশেষ যে 111 বলুন বা ইয়াজউদ্দিন সাহেবের, সেই প্রশ্ন তো সবার জানা। তাই আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারগুলোও কিন্তু তার যে আগের যে সাধারণ মানুষের যে পারসেপশনটা ছিল, গ্রহণযোগ্যতা ছিল, ব্যক্তির কারণের জন্য তাদের নিজেদের বিভিন্ন নিরপেক্ষভাবে কাজ না করার যে প্রমাণ তারা দেখিয়েছেন, তার কারণের জন্য কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টটি, ব্যবস্থাটিও কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছিল। তাই আমি মনে করি যে একটি জায়গাতে আমাদেরকে ফিরে আসতে হবে, সেটি হলো নির্বাচন কমিশন। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়। সাধারণভাবে বিশ্বের সব জায়গায় কিন্তু এটিই হচ্ছে। এবং নির্বাচন কমিশন হচ্ছে সেই পরিমাণ ক্ষমতাবান থাকবেন যারা, বা সদিচ্ছা থাকবেন যে তারা নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত করেছে। একজন দর্শক একটি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটি, ওনার নাম নূর, সেই প্রশ্নটি ছিল যে এরকম যে আওয়ামী লীগের এই আচার আচরণে কি এরকম মনে হচ্ছে যে, বা এরকম কোনো কিছু তারা করছে যাতে বিএনপি তাদের অধীনে কোনো নির্বাচন করতে পারে? প্রথম কথা হচ্ছে, আমি কিন্তু এটা চূড়ান্তভাবে বলার চেষ্টা করি নাই যে বিএনপি আওয়ামী লীগের অধীনেই নির্বাচন করতে রাজি হবে। আমি বলেছি যে আমাদের দুই দলের এবং দুই শীর্ষ নেত্রীর উপরই আমরা আস্থা রাখতে পারি, তাদের নানান ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডের কারণে, যে শেষ পর্যন্ত তারা অনেক জটিলতায় না গিয়েই একটা সমাধানে তারা পৌঁছাবেন। আমি ওইটা বলেছি যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে। আর একটা কথা হলো যে আপনি যদি আবার এই প্রশ্নটা আমি নিতেও চাই, আমার কিন্তু মনে হয় আমি সেই রকম টানেলের শেষ প্রান্তে আলো দেখি। আপনি সময় খুব কম, আমি চট করে একটা কৌতুক বলে নিলে যে একজন হতাশাগ্রস্ত মানুষের জন্য টানেলের শেষ প্রান্তে আলোটা কিন্তু তার দিকে ধেয়ে আসে একটি ট্রেন। এটা একটি রাশিয়ান জোক, কিন্তু বাংলাদেশে এটা জোক নাও হতে পারে, এটা রিয়েলিটি হতে পারে। আমি বলছি যে আমাদের সেনাবাহিনী প্রধানের নিয়োগের ব্যাপারটা দেখেন, আপনি যে কোনো লেভেলে আলাপ করে দেখেন, সেনাবাহিনী প্রধান নিয়োগের ব্যাপারটা, এর চাইতে প্রফেশনাল একজন সেনাবাহিনী প্রধান এই সাম্প্রতিক সময় হতে পারতো কিনা, এটাও কিন্তু একটা আলোচনার বিষয়। আমার মনে হয় যে এই যে চয়েসগুলির মধ্যে ইন্ডিকেশনস আছে, যেটাকে আমি টানেলের শেষ প্রান্তের আলোর মতো বলছি। আর আমি আরো যেটা বলার চেষ্টা করছি যে আমাদের দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে প্রায় দেখি বিরোধী দলে গেলে হরতাল বন্ধের আইনের ব্যাপারে বিরোধিতা করা, আর সরকারি দলে গেলে এখন তত্ত্বাবধায়ক সরকারটা আর চালু না রাখার ব্যাপারে অনীহা করা। এই দুটোই প্রবলেম। কিন্তু প্রবলেম হলো বিরোধী দলও যেমন হরতাল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, আমার ধারণা সরকারি দলও তত্ত্বাবধায়ক সরকার অ্যাভয়েড করার জিনিসটাও হয়তো গোয়ার্তুমিটা শেষ পর্যন্ত ওইভাবে করবে না, একটা সলিউশনের দিকে যাবে। এই সলিউশনটা কি নামমাত্র দলীয় সরকারের অধীনে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট, তো সেরকম হতে পারে যে একেবারেই নামমাত্র, যেখানে বিরোধী দলের প্রধান সহ তারাও কিছু ক্ষমতা ভোগ করবেন। আমি বলছি, শেখ হাসিনা বলেছেন যে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার আমি মানব না। কিন্তু যদি এমন হয় যে বিরোধী দলীয় নেত্রীও পোর্টফোলিও এনজয় করবেন, বিরোধী দলীয় কয়েকজন মন্ত্রী থাকবে, ইজ ইট ভেরি ইম্পসিবল? আমার একটা, আপনি একটা জোকের কথা বলেছেন, আমি ওটা জোক বলি। বিএনপির একজন মন্ত্রী ছিলেন কর্নেল আকবর হোসেন, উনি এই তত্ত্বাবধায়ক বিতর্কের সময় বলেছিলেন, আমি শেখ হাসিনার অধীনে নির্বাচনেও রাজি আছি, কিন্তু আমার এলাকার ওসিটা আমার চয়েসে দিতে হবে, আমি ওসিটা আমার চয়েসে চাই। এখন আমাদের রাজনীতির বিষয়ে, নির্বাচনের বিষয়ে যে আমাদের অনেক সংশয় আছে, এই জটিলতাগুলো কিন্তু নানানভাবেই সমাধান সম্ভব বলে আমার মনে হয়। একটি আমি নাইমকে একটু অ্যাড করি, সেটা হলো দেখুন যে এই প্রথম আমার মনে হয় সাধারণভাবে আমরা দেখি যে সেনাবাহিনীতে প্রধান নিয়োগের ব্যাপারে সব সময় কিন্তু দেখা গিয়েছে কিছু না কিছু বিতর্ক, কিছু না কিছু অভিযোগ থাকে। এই প্রথম কিন্তু দেখলাম
যে সেনাবাহিনীতে প্রধান নিয়োগের ব্যাপারে সেনাবাহিনীর ভিতরেও কিন্তু ওই ধরনের কোনো বিরূপ প্রতিক্রিয়া জি কিন্তু এই আছে। প্রসঙ্গে না, না, আপনি ওটা বলেছেন হয়েছে, অনেক positive। এই প্রসঙ্গে আজকে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করা যেত, সময়ের জন্য আর করা গেল না। এই ছিল আজকের বাংলাদেশে। আজকের অনুষ্ঠানে আসার জন্য জানাবি বলছিলাম চৌধুরী, জনাব ইসলাম খান, আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।